কয়েকটা কপি বানাই। কোম্পানি সার্ভিস সলিউশন কন্ট্রাক্টর অল্প একটা বানাবো, তারপর এটাকে আমি কেটে স্লাইস করে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ফার্স্টে এই পেজটা নিয়ে কাজ করি। হ্যাঁ, হ্যাঁ পারবে। না, এখানে যেহেতু ওরা ফ্রি দিচ্ছে তার মানে এটাকে কপি করার জন্যই দিচ্ছে। আর কিছু আছে। হ্যাঁ, হ্যাঁ ইউজ করতে পারবে। আর কিছু আছে যেমন থিম ফরেস্টে যেসব সাইটগুলো বিক্রি হয় ওগুলো বিক্রয়ের জন্য, কিন্তু অনেক সাইটে আছে ওইগুলোকে মানে কিনে নিয়ে এরপরে ফ্রি দিয়ে দেয় আর কি, ফ্রি দিয়ে দেয়। তো ওইগুলোকে ইউজ করা আবার খারাপ। সেক্ষেত্রে বলবো, ওখানে দেখবেন সাইটের মধ্যে দেখাচ্ছে যে এটা থিম ফরেস্ট থেকে নেওয়া, ঠিক আছে, থিম ফরেস্টের থিম বা থিম ফরেস্টের ডেমো লিঙ্কও দিয়ে দেয়, যে অমুক জায়গায় গেলে অরিজিনাল লিঙ্কটা দেখতে পাবেন। তো ওখানে গিয়ে দেখবেন ডলার দেওয়া আছে আবার ওর নিজে ফ্রি দিয়ে দিচ্ছে। এটাকে ইউজ করলে খারাপ হবে। তো আমি এখন এখানে কোম্পানি ডট পিএইচপি, সার্ভিস ডট পিএইচপি, সলিউশন ডট পিএইচপি, কন্ট্যাক্ট আস ডট পিএইচপি। ঠিক আছে, তো এইখানে এই এটার বডিতে অনেক কিছুই আছে। তো আমি এর থেকে যেমন এই মেনুটা, এখানে দেখেন আমি এটা হচ্ছে হোম স্ক্রিন তাই তো, হোম পেজ ইন্ডেক্স, এই জন্য হোমের মধ্যে কোনো লিঙ্ক দেই নাই, হ্যাশট্যাগ দেওয়া। কারণ আমি যখন হোমে আছি তখন হোমের মধ্যে আবার ক্লিক করলে কোথাও যাওয়ার দরকার নেই, এই জন্য দেওয়া নেই। কিন্তু কোম্পানি নামে যে আমি একটা পেজ খুললাম, দেখি লিঙ্ক আছে, আজকে বলে দিলাম। কোম্পানি নামে যে পেজটা খুলছি এটা থেকে আমি চাচ্ছি যে কোম্পানিতে কোনো লিঙ্ক থাকবে না, কিন্তু হোমের মধ্যে লিঙ্ক থাকবে তখন। বোঝা যাচ্ছে? কারণ আমি এখন কোম্পানি পেজে আছি, এই যে দেখেন কোম্পানি পেজে। তাহলে কোম্পানিতে দিলে আবার কোম্পানি লোড নেওয়ার দরকার নেই, অলরেডি আমি এই পেজে আছি। কিন্তু তখন আবার হোমে যাওয়ার জন্য ইন্ডেক্স ইন্ডেক্স লিস্ট থাকবে, কিন্তু এখন তো যাইতে পারতেছি না। তো এই ব্যাপারগুলো আমার হ্যান্ডেল করতে হবে, কিন্তু প্রত্যেকটা ফাইলে গিয়ে আমাকে ধরে ধরে চেঞ্জ করতে হবে এগুলোকে কাজ করতে হবে। এখন আমি যদি হোমে দেই তাহলে হোমে যাবে, কোম্পানি দিলে কোম্পানিতে যাবে। আচ্ছা আমি এখন কোম্পানি পেজে ঢুকে গেছি, যে হোমে দিলে এখন হোমেও লিঙ্ক থাকার কথা। এই যে এখানে দিলে ইন্ডেক্স ডট পিএইচপি তে যাচ্ছে, এটা দিলে কোম্পানিতে যাচ্ছে, কিন্তু কোম্পানিতে যে পেজটা ওখান থেকে কিন্তু আবার ইন্ডেক্সে আসবে না। কারণ কোম্পানির জন্য যেটা আমি কপি করলাম, কোম্পানির জন্য যেটা কপি করলাম এটা কোডে গিয়ে দেখেন যে এখানে কোনো লিঙ্ক দেওয়া নাই। ঠিক আছে, কিন্তু ইন্ডেক্সের মধ্যে কিন্তু আমি নিজে এখন মাত্র বসাইলাম লিঙ্ক গুলো। তো এখন সমস্যা হচ্ছে আমি যদি যে কোনো একটা পেজে চেঞ্জ চাই, মানে আমি সোজা কথা মেনুগুলোতে চেঞ্জ চাচ্ছি, তার মানে হচ্ছে এখানে যদি 10টা পেজ থাকে 10টা পেজের মেনুগুলোকে আমি চেঞ্জ করতে হবে, তাই না? যেমন একটা পেজেরটা চেঞ্জ করলাম কিন্তু এটা তো চেঞ্জ হয় নাই, এটার মধ্যে সবগুলোর লিঙ্ক হ্যাশই হয়ে গেছে, তাই তো? তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা কিছু পার্ট আলাদা করে দেখা যায় কি আলাদা ছোট ছোট ফাইলের মধ্যে সেভ করে রাখি। যেমন হেডার পার্টটুকু একটা জায়গাতে কেটে রেখে দেই, মেনুটাকে এক জায়গায় কেটে আরেকটা ফাইলে রেখে দেই, এটাকে কেটে এক জায়গায় রাখবো, বডি কন্টেন্টের জন্য আলাদা একটা পেজ বানাবো। এভাবে করে তারপর শুধুমাত্র লিঙ্ক করে দেই, যে সবগুলোকে যেখানে যেটা থাকা দরকার ওখানে জাস্ট ইনক্লুড করে নিয়ে আসি। তখন দেখা যায় মেনুটা যে ফাইলের মধ্যে আছে আমি যদি ওই ফাইলে গিয়ে মেনুর লিঙ্কগুলোকে চেঞ্জ করে দেই, তাহলে দেখা যাবে সবগুলো ফাইলের জন্য সবগুলো পেজের জন্য মেনু চেঞ্জ হয়ে গেছে। এই সুবিধাটার জন্য এই কাজটা আমরা এখন করব। তো আমরা যত খুশি কাটতে পারি, কিন্তু খুব বেশি কাটলে আবার নিজেরই দেখবেন হিসাব রাখতে কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আপাতত কয়েকটা পার্ট কাটি, ডিসপ্লে বন্ধ হয়ে যায়, ইনক্লুড। তো এখানে বেসিক কয়েকটা জিনিস, যেমন হেডার ডট পিএইচপি, এটার মধ্যে আমি উপরের পার্টটা রাখবো, সবার উপরে যেটা ব্যানার সহ যে পার্টগুলো আছে। nav ডট পিএইচপি, এখানে মেনু অথবা নেভিগেশনটা রাখবো। তারপর কিছু আছে এটার মধ্যে,
তারপর এটা চলে গেল বডি কন্টেন্টের মধ্যে, কারণ এটাই শুধুমাত্র বিভিন্ন পেজে বিভিন্ন রকম হবে এই পার্টটা। তো এটাকে আমি আলাদা পেজে নেব না, এটা হচ্ছে ইন্ডেক্স যে পেজটা ওই পেজের মধ্যে সরাসরি কোডগুলো থাকবে। আবার এই ফুটার পার্টটুকু দেখা যাবে যে কমন, সব পেজেই ফুটার এইটুকু অংশ থাকবে। আমি ওই অংশটা খুঁজে বের করি। এই হচ্ছে ফুটার পার্টটুকু। তো ফুটার থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যেটা আছে সবটাই কেটে নিতে পারি চাইলে আমরা। তো আমরা ফুটারের জন্য একটা ফাইল বানাই। ফুটারটা আমরা শুধু ইন্ডেক্সটাকে প্রথমে রেডি করি, তারপরে কোম্পানি এই ফাইলগুলোকে পরে আলাদাভাবে করে দিই। ইন্ডেক্সের মধ্যে ফার্স্টে আমাকে চিন্তা করতে হবে যে হেডার, হেডারটার মধ্যে কি কি রাখবো। হেডার থাকবে একদম শুরু থেকে, যেহেতু নেভিগেশনের জন্য আলাদা করছি, ওই নেভিগেশন পার্টের আগ পর্যন্ত যেটা আছে সবটা কেটে একদম কাট করে আমি হেডারে নিয়ে গেলাম। শেষ একটা। ন্যাভের মধ্যে যে শুধুমাত্র এই যে মেনু, মেনু ট্যাগ দিয়ে একটা অপশন আছে, এই ডিপটা শুধু রাখলাম, শুধু এটি করে রাখি। রাখলে রাখতে পারেন, কোনো রেস্ট্রিকশন নাই যে এটা এখানে রাখা যাবে না তা না, কিন্তু সিরিয়ালি রাখতে হবে আর কি। কাটলে সিরিয়ালি কাটবেন আর কি, কিন্তু শুধু যেহেতু মেনুটাকে একটা পেজে রাখবো বলতেছি, এই জন্য শুধু এই যে এখন দেখেন এটা কিন্তু স্টার্টিং এন্ডিং এখানে আছে। ঠিক আছে, এই হিসাবে আমি এটা করলাম আর কি। তো মেনুটা চলে গেল। এরপর আসছে এখানে হেডার বলতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যানেল কন্টেন্ট, next unnotified, more info, slider, banner content, banner middle। এই প্যানেলস কন্টেইনারের আগ পর্যন্ত সবটা কেটে আমি ব্যানারে ঢুকাই দিই। প্যানেলস কন্টেইনার খুঁজে বের করি। এটা হচ্ছে প্যানেল, প্যানেল বটম, প্যানেলস কন্টেইনার। তার আগ পর্যন্ত এইটুকু হচ্ছে গিয়ে আমাদের স্লাইডার যেটা। তারপর প্যানেলস কন্টেইনার্স থেকে শুরু করে এই পার্টটা সবটা বডির অংশ হিসেবে ধরে নিচ্ছে, এই জন্য এটাকে আর কাটবো না। এরপর শুধুমাত্র ফুটার পার্ট, তাহলে এখানে ফুটার ট্যাগটা শুধু নিলে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফুটার ডিপ থেকে শুরু করে নিচের সম্পূর্ণ পার্টটা কেটে ফুটার ফাইলে নিয়ে যাচ্ছি। ফুটার এখান থেকে শুরু করে নিচে সবটা কেটে ফুটার ফাইলে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে বাকি যেটুকু আছে এটাই শুধুমাত্র বিভিন্ন পেজ অনুযায়ী ভ্যারি করে, বিভিন্ন পেজে বিভিন্ন রকম হবে। তো আমি আপাতত আমাদের বোঝার সুবিধার্থে, তো এখানে ধরে নিচ্ছি যে মেইন পেজ, যেটা মেইন পেজের মধ্যে লাল এই পার্টটা থাকলো, ঠিক আছে, এটা থাকবে। আর কন্ট্যাক্ট পেজের মধ্যে আমি এই পার্টটা রাখলাম, এই পার্ট বাদ। ঠিক আছে, এরপরে হয়তো নিচে এগুলিও কন্ট্যাক্ট পেজের মধ্যে বিভিন্ন রকম হবে, ডিফারেন্ট কিছু একটা আমি লিখে দিয়ে দেবো জাস্ট বোঝার জন্য, যেটা অন্য পেজে আছে। তো এখন আমরা যদি এই পেজটাকে রিফ্রেশ দেই, ইন্ডেক্স পেজটাকে কি পাবো? আমি ফাইলটাকে সেভ করে নেই, এই ফাইলটা সেভ করে নেই, ইন্ডেক্সটা সেভ করে নেই, বাকিগুলো সেভ করি। এবার রিফ্রেশ দিলে সব কেটে গেছে, শুধু বডির পার্টটুকু। ঠিক আছে, কিন্তু ভেঙে গেল কেন? সিএসএস ফাইল চলে গেছে হেডার ফাইলে, আর নিচে যেগুলো ছিল ওগুলো আলাদা হয়ে গেছে, এই জন্য এখন এটা ভেঙে গেছে। তো এখন সিরিয়ালি আমরা এই ইন্ডেক্স ফাইলের মধ্যে ইনক্লুড করে দেবো যে পেজগুলো যে সিরিয়ালে আমাদের দরকার। হ্যাঁ, তাহলে আছে কই, ইনক্লুড, আইএন সিএলইউডিইএস, ইনক্লুড স্ল্যাশ হেডার ডট পিএইচপি। ইনক্লুড হচ্ছে আমাদের ফোল্ডারটার নাম, যে ফোল্ডারের ভিতরে আমি এই ফাইলগুলো রাখলাম। ইনক্লুড, ইনক্লুড হেডার। এখানে যদি লিঙ্ক পাই তার মানে হচ্ছে আমাদের এই লিঙ্কিংটা ঠিক আছে, যদি এখানে ক্লিক করলে ফাইল ওপেন হয়, আর না হলে কোনো একটা মিস্টেক আছে বুঝে নিতে হবে। তারপরে ছিল আমাদের ন্যাব নাকি, তারপরে থাকবে স্লাইডার। উপরে মনে হয় আর কিছু নাই, সবার নিচে আসবে
হেডার থেকে শুরু করে ফুটারের এই পার্ট সহ যা ছিল সবই দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু কাটাকাটি গুলো আমাদের সুবিধা মতো হয়েছে। এবার কন্ট্যাক্ট পেজ চিন্তা করেন, আমরা এই পেজটার একটা কপি নিচ্ছি, এবার কোম্পানিতে গেলাম, কোম্পানি থেকে একটা পেস্ট দিলাম, যেহেতু পেজ একই রকম, কিন্তু আমার এখানে এই কি বলে প্যানেল র্যাপার বা স্লাইডার রিলেটেড যে পার্টটুকু, এই প্যানেল র্যাপারের এই অংশটা আমি চাচ্ছি না কোম্পানি পেজে। এখান থেকে যখন কোম্পানিতে গেলাম, এখানে লাল পার্টটুকু নাই, কিন্তু ইন্ডেক্সের মধ্যে লাল পার্টটুকু আছে, ঠিক আছে, বুঝে গেল, লাল প্যানেল র্যাপার, প্যানেল র্যাপার, হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্সের মধ্যে আমি এটা রাখবো, কিন্তু ওই কোম্পানি পেজে গেলে আমি এটা চাই না। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি পেজে আমি এটা চাই না, এই জন্য ওই ওই অংশটা বাদ বাদ হয়ে গেছে। অথবা ধরেন কোম্পানি পেজে আমি এই অংশটুকু বাদ দিয়ে দিই, স্লাইডার পার্টটুকু, তাহলে স্লাইডারের মধ্যে কি কি ছিল, স্লাইডারে কি আমাদের প্রয়োজনীয় কোনো পার্ট চলে গেছে? এটা 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 এটা, তাহলে এই ডিপটাকে আমরা একটা মিস্টেক করে আসছি, যেটা মেনু ডিভের এন্ডিং আবার চলে আসছে স্লাইডারে। না, এটা এটার জন্য, এটা এটার জন্য, আর এই ডিপটা আসছে এই নেভের এই ডিপের এন্ডিং হিসেবে, ঠিক আছে, হ্যাঁ নাকি না, এটাও তো ঠিক আছে। কেটে ট্রাই করি যে আসলে কি হচ্ছে, ইন্ডেক্স ফাইলে কোনো চেঞ্জ আসে কিনা দেখি, কোনো সমস্যা নাই, খুবই ভালো। তাহলে আমরা এই স্লাইডার পার্টটুকু কোম্পানি পেজে চাই না, তাহলে কোম্পানি পেজ থেকে আমরা এই স্লাইডারটাকে জাস্ট ইনক্লুড করব না। তাহলে আমরা হোমে আছি সময় এই লাল পার্ট এবং প্যানেল পার্টটা আছে, যখন কোম্পানিতে গেলাম ওইটা নাই, ঠিক আছে। হ্যাঁ, মানে বডির থেকে চলে আসলাম নেভিগেশনের পরেই বডি, এখন এই বডির মধ্যে আমি জাস্ট এখানে একটু ডিফারেন্ট লেখা দিয়ে দিই যাতে বুঝতে পারি যে আমি এটা অন্য পেজে আছি। কোম্পানিতে গেলে এখানে যে লেখাটা আছে অ্যানিন, দিস ইজ কোম্পানি পেজ, আমি কোম্পানিতে আসলে পাবো, আর হোমে গেলে তো এমনিতেই চিনবো বাকি সব কিছু দেখে, ঠিক আছে। তো এখন একটা প্রবলেম আছে, আমি শুরু, কোম্পানিটা সাদা হওয়া উচিত, এটাতেই আমি আসতে নিছিলাম, ঠিক আছে। এখানে আসলে আমি কোম্পানি পেজে আছি কিন্তু কোম্পানিটা সাদা হচ্ছে না, তার উপর আমি শুরুতেই বলছিলাম যে আমি যেই পেজে আছি নেভিগেশনে ওইখানে আর কোনো লিঙ্ক দরকার নেই, কিন্তু দেখেন এখন ইন্ডেক্স পেজে আছি কিন্তু এখানে আবার ইন্ডেক্স আছে, তার মানে ক্লিক করলে আবার পেজটা লোড নিচ্ছে, ঠিক আছে। এই লোডটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে ফার্স্ট টাইম যখন আমি হোম পেজে আছি তখন আমি চাই না এখানে আবার লিঙ্ক থাকুক যে এখানে ক্লিক করলে আবার লোড নিবে, এই ব্যাপারটা আমি চাই না, ঠিক আছে। আবার এখন কোম্পানি এবং এই বাকি সবগুলো অ্যাক্টিভ থাকবে, মানে বাকি সবগুলোতে ক্লিক করলে কাজ করবে, কিন্তু হোমে ক্লিক করলে কিছুই হবে না কারণ আমি হোম পেজে আছি। আবার যখন আমি কোম্পানি পেজে আছি তখন কোম্পানিতে ক্লিক করলে কোনো কাজ করবে না, কিন্তু বাকিগুলোতে যেমন হোমে ক্লিক করলে তখন কাজ করবে, আমি এটা চাই। কিন্তু আমরা কোন পেজে আছি, কোন কোম্পানি ইউজ করতেছি বা কোন ফাইল এখন রানিং, ওইটা তো আমরা ডিটেক্ট করতে পারতেছি না, কারণ আমরা একটা ফাইলের মধ্যে এই নেভিগেশনটা হ্যান্ডেল করা, সব তো এই পেজের মধ্যে, তাই না। এখানে আমরা ডিরেক্টলি অ্যাক্টিভ লিখে রাখছি, এই জন্য হোম সাদা হয়ে আছে। আমরা যদি এখানে অ্যাক্টিভ বসাতে চাই কখন বসাবো, যখন কোম্পানি ডট পিএইচপি পেজে আছি তখন বসাবো, কিন্তু এখন কোন পেজে আছে এটা তো ডিরেক্ট করতে পারতেছি না আমরা এখন পর্যন্ত। তো এই কাজটা করার জন্য আমি এর আগেও যখন ক্লাস করাইছি তখন আমি দেখাইছিলাম যে আমি বর্তমানে কোন পেজে আছি এটাকে ডিটেক্ট করার ওয়ে, ঠিক আছে, আমি একদম ভেঙে দেখাইছিলাম। তো আমি $_সার্ভার এই ফাইলটার সাথে পরিচয় হয়েছিল ওই দিন, print_r দিয়ে আমি প্রথমে দেখি যে এই সার্ভার ফাইলটার ভিতরে কি কি আছে, অনেক কিছু আছে, তার মধ্যে কোনো জায়গায় আমি
কোম্পানি ডট পিএইচপি শব্দটা পাওয়া যায় কিনা। দেখেন কোম্পানি ডট পিএইচপি এখানে একটা জায়গায়, এখানে একটা জায়গায়, ঠিক আছে, 3-4 জায়গায় থাকে। ফাইল নেম আরেকটা আছে সেলফ, এই যে পিএইচপি রিকোয়েস্ট ইউআরএল, তারপর কোম্পানি ডট পিএইচপি এখানে আছে স্ক্রিপ্ট নেম, আরেকটা আছে পিএইচপি সেলফ। আমি পিএইচপি সেলফটাকে নরমালি ইউজ করি আর কি, এই জন্য এটাকে খুঁজতেছিলাম। তো অনেক জায়গায় আমি এই নামটা পাচ্ছি, একটা পাচ্ছি এখানে রেপ দেখি রেপ ইরার নাকি এই শব্দটা, আর ই এফ রেপ রেফারার, আচ্ছা ঠিক আছে রেফারার, রিকোয়েস্ট ইউআরআই, তারপর রিকোয়েস্ট ইউআরআই সেল, তারপর স্ক্রিপ্ট নেম, এরকম অনেক জায়গার মধ্যে আমরা এটা পাচ্ছি। তা আমি এটা যেহেতু অ্যারে ফরম্যাটে আছে, পিএইচপি আন্ডারস্কোর সেলফ সার্ভারের পিএইচপি আন্ডারস্কোর সেলফ, শুধুমাত্র এই ইন্ডেক্সটা, এটা তো একটা অ্যারে প্রিন্ট হলো তাই না, টোটালটা হচ্ছে একটা অ্যারে, বিভিন্ন ইন্ডেক্সে বিভিন্ন ডেটা, যেমন এই ইন্ডেক্সের মধ্যে এই ডেটাটা আছে, এইটুকু ডেটা, আবার মাইস্কুয়েল হোম ইন্ডেক্সের মধ্যে এই ডেটাটুকু আছে, এরকম ভাবে আছে। তার মধ্যে থেকে আমি শুধুমাত্র এই পিএইচপি সেলফ ইন্ডেক্সটা প্রিন্ট করতে চাচ্ছি। এই জন্য আমি এখন কোডে লিখে দিলাম পিএইচপি সেলফ প্রিন্ট আর এর মধ্যে সার্ভারের পরিবর্তে সার্ভারের একটা ইন্ডেক্স এখন প্রিন্ট করবো। তাহলে দেখেন এখানে আমার লিঙ্কটা শো করতেছে, তাই তো। তো এখান থেকে এই অংশটা যদি বাদ দিতে পারি তাহলে আমি কোন পেজে আছি বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি কিভাবে বাদ দিতে পারি, যেমন ধরেন এই স্ল্যাশ দিয়ে যদি ফার্স্টে এটাকে আমি ভেঙে ফেলি, এই নামটাকে আমি জাস্ট এইটুকুকে, সার্ভারের এই নামটুকুকে আমি একটা ভ্যারিয়েবলে নিচ্ছি, তাহলে ফাইল পাথ একটা ভ্যারিয়েবল যার মধ্যে আমার একদম রুট মানে লোকেশনটা সহ ফাইলের নামটা আছে। তো এটাকে আমি প্রথমে এক্সপ্লোড করতে চাই। এক্সপ্লোডের সাথে পরিচিত, এক্সপ্লোর হচ্ছে ভেঙে ফেলে, কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টারের ভিত্তিতে পুরো স্ট্রিংটাকে ভেঙে দিবে। তো আমি ক্যারেক্টার হিসেবে বলে দিচ্ছি স্ল্যাশ সাইনটা, আর ফাইল পাথ হিসেবে বলে দিচ্ছি মানে যে স্ট্রিং এর মধ্যে সে এক্সপ্লোর করবে ওই স্ট্রিং হিসেবে বলে দিচ্ছি ফাইল পাথ। এই ও যেটা ভেঙে যেটা দিল ওটা কিন্তু একটা অ্যারে, এটাকে আমি নাম দিই যেমন পার্টস, প্রত্যেকটা পার্ট এখন আমার পার্টস এর মধ্যে আছে। এটাকে আমরা একটু প্রিন্ট আর দিয়ে দেখি। আমি ফার্স্টে এটাকে ইকো দিই, ভিতরে কি আছে আমি দেখি। এটা তো বুঝতেই পারতেছেন যে একটা স্ট্রিং, যদিও এটা ফাইল পাথের মতো দেখা যাচ্ছে, কিন্তু পিএইচপি ভ্যারিয়েবলে যখন আমি এটা রাখলাম, এটা তো একটা স্ট্রিং ছাড়া আর কিচ্ছু না, ও তো আর বোঝে না এটা ভিতরে কি বা এটা কি মিন করতে। আমি এখন বললাম যে এখানে যে স্ট্রিংটা আছে এটাকে স্ল্যাশের ভিত্তিতে ভেঙে দাও, তাহলে সে এখানে একটা স্ল্যাশ হবে, এখানে একটা স্ল্যাশ হবে, তাহলে এইটুকু অংশকে একটা কাটবে, এইটুকু অংশকে একটা বানাবে, এটা পিস করে ফেলবে। পিস করে সে ফার্স্ট পিস হচ্ছে এখানে, এই এখানে যেই অংশটা আছে তো এখানে নাল, তো নাল হিসেবে 0তম ইন্ডেক্সে নাল রাখবে, ফার্স্ট ইন্ডেক্সে রাখবে এইটুকু, সেকেন্ড ইন্ডেক্সে রাখবে এইটুকু, বুঝলেন। এই কাজটা সে করবে আর কি। এখন এক্সপ্লোডের কাজ হচ্ছে এটা। আমরা এক্সপ্লোড ফাইল পাথ যখন এক্সপ্লোড করলাম সে তো একটা অ্যারে রিটার্ন করবে, তো পার্টস এর মধ্যে পার্টস নামে একটা ভ্যারিয়েবল আমি নিলাম যার মধ্যে সে সবগুলো ডেটা রিটার্ন করে রাখবে। কাটার পর যে টুকরাগুলো হলো টুকরাগুলোকে একটা ইন্ডেক্সের মধ্যে রাখবে সিরিয়ালে। এখন এটার ভিতরে কিভাবে কি ডেটা আসলো সেটা আমি দেখার জন্য প্রিন্ট আর দিয়ে পার্টস কে প্রিন্ট করবে, তাহলে দেখবেন ও অ্যারেটা দেখাবে যে 0তম ইন্ডেক্সে কিছু নাই। খেয়াল করেন 0তম ইন্ডেক্সে কিছু নাই, 1তম ইন্ডেক্সে আছে ফোল্ডারের নামটা, আর 2তম ইন্ডেক্সে ফাইলের নাম, ঠিক আছে। তাহলে আমি জানি 2তম ইন্ডেক্সে ফাইলের নাম, কিন্তু এখন না হয় 2টা ডেস্কে আছে, কিন্তু কোনো এক সময় 3টা বা 6টা ডেস্কেও তো থাকতে পারে, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, তার ভিতরে ফোল্ডার, তার ভিতরে ফাইল, এটা হতে হতে পারে কখনো। সেই জন্য আমি এখন ডিরেক্টলি টু ইউজ করবো না এখানে, যে আমি ফাইল পার্টস অফ টু যদি লিখি তাহলে কিন্তু আমি ফাইলের নাম পাওয়া যাচ্ছে, দেখেন এখন শুধুমাত্র কোম্পানি ডট পিএইচপি প্রিন্ট করতেছে, তার মানে ফাইলের নাম পেয়ে গেছে। কিন্তু টু লিখলে পেয়ে গেছে ঠিক আছে, কিন্তু এখন টু এই সিচুয়েশনে টু, কিন্তু সবসময় তো আর টু থাকবে না। তো এই কাজটা এড়ানোর জন্য আমি এখন টুর পরিবর্তে
কি দেওয়া যায় একটু আপনারা আমাকে আইডিয়া দেন, তারপর আমি কোনো ওয়ে লাস্টেরটা বের করার। লাস্ট ইন্ডেক্সটা যে হবে এটা তো শিওর, অবশ্যই লাস্ট ইন্ডেক্সটা ফাইলের নাম হয়, এরপরে আর কিছু থাকবে না। অ্যারের লেংথটা আমরা বের করতে পারি, ঠিক আছে? এটা তো একটা অ্যারে, তাহলে 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, তার মানে লেংথ কত? 3। তিনটা আইটেম আছে যেহেতু 3 হবে লেংথ, তো লেংথ -1, তার মানে 3 - 1 ইজ অর্থাৎ লাস্ট ইন্ডেক্স। বুঝা গেল? হ্যাঁ, মানে লেংথ যা হবে তার থেকে এক কম দিলে আমি ওই ইন্ডেক্সটা পেয়ে যাবো। -1 যদি দিই, লেংথ যদি 1 হয় তাহলে 1 মাইনাস করে দিলে 0 হবে ইন্ডেক্স। তো এখানে আমি শুধুমাত্র লেংথ বের করার জন্য আমাদের এখানে একটা আছে, সেটা হচ্ছে কাউন্ট। কাউন্ট, তার ভিতরে আমি যদি প্যারামিটার মানে অ্যারে যদি দিয়ে দিই ভিতরে প্যারামিটারে, তাহলে সে লেংথটা রিটার্ন করে। এখানে রিটার্ন করবে 3। 3 থেকে -1 দিলে সে ইন্ডেক্স হয়ে যাবে 2। তাহলে দেখেন আমি কোম্পানি নেম দেবো। ওকে, তো এখন আর আমাদের কোনো রকম কোডিং চেঞ্জ করতে হবে না, ডিরেক্টলি আমরা পেয়ে যাব এটা। তো এটা হচ্ছে আমাদের ফাইলের নাম পেয়ে গেছি। তো ফাইলের নাম পেয়ে গেলে তো কোন ফাইলে আছে সেটাই পেয়ে গেছে আসলে। এটাই মূলত কারেন্ট ফাইল, তাই না? এখন কথা হচ্ছে কারেন্ট ফাইল অনুযায়ী এখানে অ্যাক্টিভ শব্দটা আমার বসাইতে হবে। যে ফাইলে আছে ওই ফাইলকে অ্যাক্টিভ করাতে হবে। লিঙ্কটা না হয় একটু পরেই করি, ঠিক আছে? লিঙ্কটা পরেই করি। আমরা প্রথমে অ্যাক্টিভ শব্দটা বসাতে হবে যদি ওই ফাইল হয় এটা। তাহলে আমরা একটা ফাংশন লিখি এটাকে একটু সুন্দরভাবে গোছায়া কাজটা করার জন্য। সেট আন্ডারস্কোর অ্যাক্টিভ আন্ডারস্কোর ক্লাস, এটা কিন্তু আমার ইচ্ছা মতো একটা নাম দিলাম, সেট অ্যাক্টিভ ক্লাস। তার মানে কোনটা এখন অ্যাক্টিভ হবে এটা সে নিজে ডিসাইড করে তারপর বসাই দিবে, ঠিক আছে? সেট অ্যাক্টিভ ক্লাস ফাংশন। তো কারেন্ট ফাইল আমি যদি লিখি গ্লোবাল কারেন্ট ফাইল, তার মানে হচ্ছে এটা এই কারেন্ট ফাইল হচ্ছে এখন বাইরের কারেন্ট ফাইল, এটা অ্যাক্সেস করা অথবা গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে অ্যাক্সেস করা একই কথা। তো এখন এই কারেন্ট ফাইল হচ্ছে বাইরের কারেন্ট ফাইলটা এখন ভিতরের থেকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। আমি চেক করব যে ইফ কারেন্ট ফাইল ইকুয়াল index.php, তার মানে হচ্ছে যেখানে index.php লিংকিং করা হচ্ছে, index.php লিংক করা হচ্ছে ওইখানে আমার অ্যাক্টিভটা বসাইতে হবে, তাই তো? তো এই কাজটা আমি এখান থেকে না করে, মানে ফাংশনের ভিতর থেকে ওকে অ্যাক্সেস করা যেহেতু যাবে না, তাহলে আমি এখান থেকে তাকে অ্যাক্সেস করি, ফাংশনকে অ্যাক্সেস করি। দেখেন ব্যাপারটা কিরকম হবে। আমি এই জায়গায়, হ্যাঁ কোন পেজে আছে সেটাই তো কারেন্ট ফাইল। কারেন্ট ফাইল কিন্তু আমি এখানে প্রিন্ট করার সময় আমার ডিসিশন দরকার। যেখানে আমি প্রিন্ট করতেছি ক্লাসটা, তখন ডিসিশন দরকার আমি এখন হোম পেজে আছি কিনা। যদি হোম পেজে থাকি তাহলে এখানে ক্লাস ইকুয়ালস টু অ্যাক্টিভ এই শব্দটা লেখা লাগবে। যদি কোম্পানি পেজে থাকি তাহলে লেখা লাগবে, বাকিগুলোতে লিখবো না। এই ডিসিশনটার জন্য এখন এই জায়গায় এতখানি কোডিং করা তো সম্ভব না, দেখতে খারাপ লাগবে যদি এখানে আমি এত ডিসিশন মেকিং শুরু করি যে ইফ এই পেজ ইকুয়ালস টু এই পেজ, তাহলে প্রিন্ট করো নাহলে করো না, ঠিক আছে? তো এই কাজটা যাতে এখান থেকে করতে না হয় এই জন্য আমি ওই ফাংশনটা লেখা আর কি। অ্যাক্টিভ ক্লাস আমি এখান থেকে করলাম কি স্ট্রিং এ index.php, মানে যে লোকেশন ওই লোকেশনটা আমি পাস করে দিলাম। এবার আমার ডিসিশন নেওয়াটা খুব সোজা। প্যারামিটারে ইউআরএল চলে আসলো, যে এখান থেকে যেহেতু পাস করলাম তাহলে এটা ইউআরএল চলে আসলো। এবার আমার কথা হচ্ছে যদি এখানে index.php ডিরেক্টলি না লিখে এখন আমি ইউআরএল এর সাথে ম্যাচ করবো, যদি দেখি কারেন্ট ফাইল আর ইউআরএল একই, তার মানে হচ্ছে এই হোম পেজের জন্য এখন কোডিং হচ্ছে। বোঝা যাচ্ছে? তো এটা আর এটা যখন একই হবে তখন আমি জাস্ট এখানে ইকো করে দিচ্ছি ক্লাসটা কি ছিল, ক্লাস ইকুয়ালস টু বাইরে সিঙ্গেল ইনপুট দেই ডাবল, হ্যাঁ এই শব্দটা তখন ইকো করব আর কিছু না। শেষ আমার কোডিং। তাহলে প্রত্যেকটা জায়গায় আমি শুধুমাত্র এইটুকু অংশকে ইকো করে দিচ্ছি, মানে ডিসিশনটা আমার
এটা এই জায়গায় মূলত নেওয়া লাগবে, কিন্তু এখানে এতখানি কোডিং করলে তো বিরক্ত লাগবে বা দেখতে খারাপ লাগবে। তো এই জন্য আমি এই কাজটা করলাম। তো এখানে কোম্পানি যদি হয় কোম্পানি পাস করে দিচ্ছি, সার্ভিস হলে সার্ভিস পাস করে দিচ্ছি, সলিউশন সলিউশন পাস করে দিচ্ছি, কন্ট্রাক্টর কন্ট্রাক্টর। এবার দেখি আমরা দুইটা পেজের জন্য যদি কাজ করে তার মানে ফাইনালি কাজ। দেখেন কোম্পানিতে আসলে সাদা হয়ে আছে, হোমে গেলে হোম সাদা হয়ে আছে। বোঝা গেল? অনেক ক্ষেত্রে ফাইলের নাম ছোট বড় হতে পারে আমাদের টাইপো মিস্টেকের কারণে। তো এই জন্য আমরা দুইটাকেই স্মল লেটারে নিয়ে আসতে পারি। str টু লোয়ার। দুইটাই লোয়ার কেসে ম্যাচ করবে একবার। ছোট বড় যাই দিক না কেন, অনেক সময় ডট পিএইচপি পিএইচপি ক্যাপিটাল লেটারে দিলেও কিন্তু কাজ করবে। ঠিক আছে, পিএইচপি ফাইল হিসেবে কাজ করবে, কিন্তু ম্যাচ করতে গিয়ে হয়তো আমাদের ভুল হয়ে গেল। এই সমস্যাটা যাতে না হয় দুইটাকে লোয়ার কেসে নিয়ে আসবে। ঠিক আছে, তো আমাদের অ্যাক্টিভ কাজ কাজ করতেছে কিনা আমরা আরেকটা ফাইল তৈরি করি। এখানে কোম্পানি আছে, কন্ট্যাক্ট আস আছে। আচ্ছা কন্ট্যাক্ট আস তো আছে, কন্ট্যাক্ট আসে গিয়ে দেখি। কন্ট্যাক্ট আস ডট পিএইচপি, কন্ট্যাক্ট আছে আমাদের ফাইল মানে ভুল আছে, আগের ফাইল কপি করা। তাহলে কন্ট্যাক্ট আছে ঢুকি, কোম্পানিতে যা আছে আহ, এটা sorry, এটা কপি করে কন্ট্যাক্ট আসের মধ্যে নিয়ে পেস্ট করে দিলাম। তাহলে কন্ট্যাক্ট আছে এখন ডাইনামিক পিকচার পেয়ে যাবে। আর এখানে কন্ট্যাক্ট আস হাইলাইটেড, হোম হোম হাইলাইটেড, কোম্পানি। ঠিক আছে, বুঝতে অসুবিধা? আরেকটা জিনিস আমি বলছিলাম যে আমি যখন কন্ট্যাক্ট আসে আছি তখন কন্ট্যাক্ট আসে কোনো লিঙ্ক থাকবে না, কিন্তু এখন কিন্তু লিঙ্ক আছে। মানে এটা আবার লোড নেবে আর কি। ক্লিক করলে লোড নেয়, দেখেন ক্লিক করলেই লোড নেয়, পেজ পুরো পেজ লোড নিচ্ছে। আমি যখন কোম্পানিতে আছি কোম্পানিতে ক্লিক করলে আবার লোড নেয়, হোমে যখন আছি তখন হোমে ক্লিক করলে লোড নেয়। তো আমি এই জিনিসটা চাচ্ছি না, যখন যে পেজে আছে ওই পেজ ইনেক্টিভ, মানে ওই লিঙ্কটা ইনঅ্যাক্টিভ থাকবে, ওখানে আর কোনো লিঙ্কই দরকার নেই। হ্যাশট্যাগ বসাই। এটার জন্য কি করা লাগবে? খুব সোজা জিনিস, একটু একটু মাথা কাটায় বলে কি করা যায়। মানে এখানে ডিরেক্টলি এই লেখাটার পরিবর্তে আমি হয় এই লেখা বসাবো না হয় হ্যাশট্যাগ বসাবো। এই লেখা কখন বসাবো? যদি দেখি এই পেজে নাই। আর হ্যাশট্যাগ কখন বসাবো? যদি দেখি এই পেজে আছে। তাহলে কি চেক করতে হবে, কোডটা কিভাবে করতে হবে? হ্যাঁ, কিন্তু পুরো প্রসিডিউরটা আমি যদি ইন্ডেক্স পেজে থাকি তাহলে এখানে হ্যাশট্যাগ, তাহলে আমার কোন পেজে আছে এটা আমার হাতে ধরা আছে অলরেডি, আমি অলরেডি এটা চেক করতে পারি। তো আমি কোনো না কোনো ভাবে এই ব্যাপারটা একটা ডিসিশনে আসতে হবে যে আমি এখন কি ইন্ডেক্স পেজে আছি। যদি থাকি তাহলে এখানে হ্যাশ বসাও, আর যদি না থাকি তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি। তাই তো ব্যাপারটা এরকম হবে। আমি যদি সরাসরি কোডটা লিখি এখানে তাহলে হবে পিএইচপি ট্যাগ নিচ্ছি, ক্লিক করলাম, ইফ কারেন্ট ফাইল ইকুয়াল ইকুয়াল ইন্ডেক্স ডট পিএইচপি, তাহলে ইকো করো হ্যাশ আর এলস ইকো করো ইন্ডেক্স ডট পিএইচপি করে পাওয়া ইন্ডেক্স ডট পিএইচপি। তাহলে এবার দেখেন আমাদের এখানে আগে ডিটেক্ট করি, এই যে দেখেন হ্যাশট্যাগ বসা, এই দেখেন এখানে হ্যাশ বসা। ঠিক আছে, আমি যখন হোম পেজে আছি, এবার আমি কোম্পানি পেজে যাই, তখন এই জায়গায় দেখেন কি বসা আছে, ইন্ডেক্স ডট পিএইচপি বসা আছে। ঠিক আছে, তার মানে যখন ইন্ডেক্সে আছি তখন ইন্ডেক্স পেজ দেখাচ্ছে, আবার যখন হোম পেজে আছি হোম পেজে বসাচ্ছে। ঠিক একই রকম কাজ কিন্তু আমি এখানেও করছি, কিন্তু এটার সিনট্যাক্স অনেক ছোট হলো, আর ওখানে বিশাল সিনট্যাক্স, বিরক্তিকর সিনট্যাক্স হচ্ছে। তো এই কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে ফাংশন ইউজ করি। এখানে আমি এখন একটা ফাংশন লিখবো, সেট হ্যাশ লিঙ্ক, মানে হয়তো হ্যাশ বসবে না হয় লিঙ্ক বসবে, কোনটা বসবে সে ডিসাইড করবে। তো এখানে আমরা আগের মতোই কাজ করি।
এক্সট্রা প্যারামিটার নিয়ে আসলাম, আর এখানে index.php ইউজ না করে আমি এটাকে URL এর সাথে ম্যাপ। দেখেন এবার বোঝা যাচ্ছে কিনা। যদি দেখি এটা সমান এটা, তার মানে এই কারেন্ট ফাইল বর্তমানে যে ফাইলে আছে ওটা আর ইউআরএল যদি একই ফাইল হয় তাহলে হ্যাশট্যাগ বসায় দাও, আর না হলে index.php। index.php তে বসবে না, আসলে এখানে বসবে আমাদের ইউআরএলটা। তাহলে যে জায়গায় লিঙ্কিং করা হচ্ছে এখানে আমি পিএইচপি ট্যাগ নিয়ে সেট হ্যাশ লিঙ্ক, এখানে আমি সরি সেট হ্যাশ লিঙ্ক প্যারামিটার দিয়ে দিব কোম্পানিটা, আর এটার প্যারামিটার দিব ইন্ডেক্স। বোঝা যাচ্ছে নাকি ঝামেলাদায়ক? হুম, রিপ্লেস করবে বলতে সে চেক করবে যে গ্লোবালি কি এই নামে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার দেওয়া আছে। যদি দেখে অলরেডি আছে তাহলে সে ওইটাকে ইউজ করবে, আর যদি না থাকে গ্লোবালি একটা ডিক্লেয়ার দিবে। মানে এই গ্লোবালের মিনিং হচ্ছে এটা। আর যদি এমন হয় যে আপনি শিওর গ্লোবালে একটা আছে, তাহলে গ্লোবালস ভ্যারিয়েবলের ভিতরে এটা পাবো, ঠিক আছে, ওটা দিয়েও অ্যাক্সেস করা যায়। তো দেখেন বোঝা গেল কিনা। আচ্ছা, ইকো ইকো যদি দেই, ইকো যদি দেই তাহলে আর এখানে আমার ইকো শব্দটা দরকার হচ্ছে না। না হলে কিন্তু রিটার্নটাকে রিটার্ন করলে এটাকে আমার এখানে ইকো করা লাগে। রিটার্ন করলে ফাংশন বন্ধ হোক, ধরেন আমি এই ইউআরএলটাকে রিটার্ন আনলাম। রিটার্ন যদি আনি তার মানে এখানে শুধুমাত্র ডেটাটা আসলো ফেরত, কিন্তু আমি এখানে তো প্রিন্ট হইলো না। এই এইচটিএফ এর ভিতরে তো আমার এটা প্রিন্টেড অবস্থায় লাগবে, পেজের মধ্যে টাইপ হওয়া লাগবে, নাহলে কাজ করবে না। ঠিক আছে, তাইলে আমার দেখা যাবে যে এখানে ইকো লিখে এই ফাংশনটার নাম দেওয়া লাগবে, তাহলে এই ফাংশন যেটা রিটার্ন করবে রিটার্নটাকে এখানে ইকো করবে। কিন্তু আমার রিটার্নটার দরকার নেই, আমার দরকার কি একদম ডিরেক্টলি ওইখান থেকে, মানে জাস্ট তাকে কল করলে সে ইকো মেরে দিবে হিসাবে, সেই জায়গায় মধ্যে এটাকে ইকো করে দিবে। এই উদ্দেশ্যে আমি ডিরেক্টলি ইকো দিয়ে দিচ্ছি, না হলে প্রত্যেকটা লাইনে আবার ইকোটা লেখা লাগতো। আর একটু স্মার্ট যদি করার ইচ্ছা হয় এমন করা যেতে পারে, পিএইচপি শব্দটা আমি প্রতিবার টাইপ করতে চাচ্ছি না, পিএইচপি এখান থেকে টাইপ করবো, তাহলে আমি এখান থেকে পিএইচপি কে সেফলি বাদ দিয়ে দিতে পারি। তাহলে ম্যাথ করার সময় এখানে ডট পিএইচপি অ্যাড করে দিই। ঠিক আছে, তাহলে দেখুন প্রতি জায়গায় পিএইচপি শব্দটা আমার লেখা লাগবে। হ্যাশের পরে হ্যাশ তো শুধু হ্যাশ। ঠিক আছে, এখান থেকেও পিএইচপি বাদ দিয়ে দিতে পারেন একইভাবে। তাহলে এখানে ডট পিএইচপি অ্যাড করে দেন, ডট পিএইচপি অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, তাহলে এখান থেকে আমি পিএইচপি বাদ দিয়ে দিচ্ছি, মানে আমার বাহিরে যত কম কোড করা লাগে আর কি, যেহেতু এক জায়গায় লিখছি তো ওকে দিয়ে সব কাজ ছাড়াই ফেলতে চাই। এখন দেখেন বাইরের কোড কমে গেল, শুধুমাত্র ফাইলের নামটা আমি পাস করে দিলাম। ডট পিএইচপি যেটা এটা তো কমন, এটা সে ফাংশন নিজে অ্যাড করে নেবে। এই জন্য কাজ। হ্যাঁ পারতাম, সেক্ষেত্রে ওই যে ইনভার্টেড কমাটা এখানে একটা শেষ করা লাগতো, প্রোগ্রামেটিক্যালি শেষ করা লাগবে তখন এইচ এর ইনভার্টেড কমাটা। তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা ইকো মারতে হবে, একটা ডাবল ইনভার্টেড কমা ইকো দিতে হবে, এটা দিলে কাজ করবে। আউটপুটটা দেখেন তাহলে বোঝা যাবে। এখানে একটা স্পেস দিয়ে দিই। এই দেখেন এই এইচটিএফ এর এই অংশটা,
সে ইকো করলো ইয়ে থেকে। ও আচ্ছা, ডট পিএইচপি ডটটা পরে নাই, কোডে ডট দেয়নি, ডট। ডট পিএইচপি। আমি এখন কোম্পানি পেজে আছি, এই জন্য কোম্পানির ঘরটাতে হ্যাশ বসা। আমি যখন ইন্ডেক্স পেজে আছি তখন দেখেন ইন্ডেক্স ঘরে হ্যাশ বসা। কোম্পানিতে আসলে কোম্পানি ঘর। কন্ট্যাক্ট আসে গেলে কন্ট্যাক্ট আসার জন্য কাজ করে নাই। ক্যাপিটাল স্মলের জন্য হচ্ছে না। ক্যাপিটাল স্মলের জন্য সমস্যা। তাহলে ইন্ডেক্সে গেলে ইন্ডেক্সে হ্যাশ এবং অ্যাক্টিভ, এখন দুইটাই খেয়াল করেন। যখন ইন্ডেক্সে আছে তখন এখানে হ্যাশট্যাগ বসা এবং অ্যাক্টিভ ক্লাসটা ইন্ডেক্সের মধ্যে আছে। যখন কোম্পানিতে যাচ্ছে কোম্পানিতে হ্যাশ বসা এবং অ্যাক্টিভ ক্লাস কোম্পানির মধ্যে। কন্ট্যাক্ট আছে যখন যাচ্ছি কন্ট্যাক্টের মধ্যে হ্যাশ বসা এবং অ্যাক্টিভ ক্লাস তখন কন্ট্যাক্ট আছে মধ্যে। এটা সোর্স কোডটা থেকে দেখাইলাম আগে। আউট আউটপুট দেখলে আউটপুটে বলবো। যখন আমি হোম পেজে তখন যত এটাতে ক্লিক করি না কেন পেজ লোড নিচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। যখন কোম্পানিতে তখন কোম্পানিতে হ্যাশট্যাগ বসে আছে, যত টাইপ করি কাজ হবে না। কন্ট্যাক্ট আছে যখন আছে হ্যাশট্যাগ বসে। কেন? হ্যাঁ, না ফর্ম যখন সাবমিট করতেছেন পেজ তো এমনি লোড নিচ্ছে। পেজ লোড নিচ্ছে না, সেম পেজ আবার লোড নেয় না একটা, তখন তো নতুন করে ডেটা আসতেছে। দেখেন ট্রাই করি আমরা কোম্পানি পেজের মধ্যে, যেমন কন্ট্যাক্ট আস পেজে আমি একটা ফর্ম দিতে যাচ্ছি, কোথায় দিলে ঠিক হবে জানি না, টাইপ করে ফেলে এক জায়গায় কন্ট্যাক্ট আস, এই জায়গায় আমি একটা ফর্ম বানাই। যদি সেম পেজে রাখি আর কি। যেমন এখানে একটা ফর্ম আছে, আমি যখন কিছু একটা টাইপ করে সাবমিট দিলাম, আচ্ছা ইমেল ফরম্যাট দিয়ে রাখছি, যখন সাবমিট দিচ্ছি তখন কিন্তু নতুন করেই সাবমিটটা হচ্ছে, ঠিক আছে? এবং আপনি এটাকে উপরে ধরে দেখতে পারেন, মানে পিএইচপি দিয়ে আমরা এটাকে রিসিভ করি ডেটাটা, তার ঠিক উপরে it says $_post email echo mail address। সব কাজও করতেছে, হ্যাশট্যাগের জন্য তো ঝামেলা নেই। তো আমরা যদি এখানে শুধুমাত্র প্রিন্ট করার পরিবর্তে আমরা কোনো প্রসেসিং এ নিয়ে যাই, সমস্যা নাই তো।
সাইড বারটাকে আলাদা করে আরেকটা ফাইলে রেখে সুবিধা যদি হয় মনে করি তাহলে ওটা করে ফেলি, কেটে ফেলি। সাইড বার কেটে আলাদা ফাইলে রেখে সাইড বারে উইজেট কি কি থাকবে, এক এক পেজে এক এক উইজেট থাকতে পারে, তখন আবার পেজ ডিটেক্ট করে আমরা একটা পেজে এক উইজেট বসাই। পেজ লোড টাইমটা না, এটা তো আপনি যদি স্ট্যাটিক ভাবে পেজটা বানাতেন তখনও তো আপনি এটা রাখতেন না, তাই না? আপনি হয়তো ডিজাইনটাই চাচ্ছেন এমন যে আপনি ব্যানারটা চাচ্ছেন না, কন্ট্যাক্ট পেজের মধ্যে ব্যানার দরকার নেই, তো তখন তো স্ট্যাটিক বানালেও মানে এখানে এটা লিখতেন না, ইনক্লুড করার ক্ষেত্রে হয়তো আমরা ইনক্লুড করলাম পেজ, ওটা তো সমস্যা। কিন্তু প্রোগ্রামারের কাজগুলো করতে সহজ হয় আর কি, ঝামেলা কমে যায়। কিন্তু ফার্স্টে স্ট্রাকচারটা বানাইতে একটু এক্সট্রা সময়টা লাগে, এক্সট্রা কোডিং করা লাগে। যেমন আমরা পেজ ডিটেক্ট করা দরকারই ছিল না যদি স্ট্যাটিক বানাইতাম। কিন্তু সার্ভিসের কথা যদি চিন্তা করেন যে ১ বছর পরে এসে যদি সে বলে যে আমার এই পেজগুলো সব চেঞ্জ হবে, তার মানে আপনার যে কয়েকটা পেজ আছে সবগুলো পেজের মধ্যে আপনার কাজ করতে হবে যদি আপনি স্ট্যাটিক করেন আর কি। আর ডাইনামিক করলে খুব সহজে আপনি কাজটা করে ফেলে দিতে পারেন। এই টপিকে আর কোনো ডিসকাশন দরকার আছে? হুম। ডেটাবেজে আছে ডেটা, ডেটাবেজ থেকে ডিলিট করতে যাচ্ছেন? হুম, করা যাবে। চেকবক্স থেকে আমরা প্রথমে ডেটাগুলো নিতে পারি কিনা বলেন, ডেটা ধরতে পারি অনেকগুলো চেকবক্স যদি পরপর হয়। দেখেন আমি আইডিয়া দিই, মোটামুটি একটা ইয়ে দাঁড় করা যাবে। হ্যাঁ, একসাথে সিলেক্ট করবো। ভিডিও অফ করে দিব, পরের টপিককে রাখবেন নাকি না? সেটাই তো।
একসাথে 3টা 4টা ডিলিট করতে। তো ফার্স্ট পেজের মধ্যে সবগুলো ডেটাকে আগে দেখাই। তো যেহেতু ডেটাবেজ নিয়ে কাজ করবো, আমি প্রথমে ডেটাবেজের কানেকশন রিলেটেড কাজগুলো ছেড়ে ফেলে এক পেজেই করতেছি। এটা তো আলাদাভাবে আমরা করতেই পারি নাকি? নাম ছিল ডেটাবেজের নাম। ধরে নিচ্ছি কানেক্ট হয়ে যাবে, কোনো রকম চেকিং রাখলাম না আপাতত। নিচে এসে আমি টেবিলে সব ডেটা শো করাবো। যেহেতু এখানে আমি পিএইচপি ট্যাগ দিয়ে ডেটাবেস থেকে ডেটা তোলা শুরু। দিছি আইডি, দিছি টাইটেল, দিছি ভ্যালু। আসলো। কোনো এরর না দিলে ভালো লাগে? এত কোড করে যদি এরর না দেয়, মনে হয় যে কাজ করেনি ঠিকভাবে। ওকে, তো এখানে যদি আমরা স্মার্টলি করতে যাই তাহলে যে কোয়েরি ইউজ করতে হবে। তো আমরা ওটাতে না দিয়ে আমরা ডিরেক্টলি একটা ফর্ম সাবমিশনের মতো কাজটা করি। অ্যাকশন সেম পেজে যাক। মেথড হচ্ছে পোস্ট, ফর্মটা শেষ হচ্ছে এসে এখানে নিচে একটা ইনপুট ট্যাগ নিচ্ছি, টাইপ সাবমিট, ভ্যালু ডিলিট। অর্থাৎ যেগুলো চেক করা হবে এগুলো ডিলিট করে দেবো। আর এখানে একটা ফিল্ড রাখি যেটা ম্যানেজ করার জন্য, একটা টিডি
5 6। যদি কোনো ডেটা না থাকে সে ধরেন 3 নাই এখানে, তাহলে 1 2 4 5 6 এভাবে আছে। এখন আমি চাচ্ছি মাল্টিপল ডেটাকে এভাবে চুজ করব, করে এখান থেকে ডিলিট মারে দেবো, ওই ডেটাগুলো নাই হয়ে যাবে। ঠিক আছে, একবার করতে পারলেই ধরে নিচ্ছি আমরা পারবো। তো এখানে একই নাম দিয়ে আমি এতগুলো ডেটা যে দিলাম, এই যেমন ধরেন ডেটা আন্ডারস্কোর আইডি, একই নাম দিয়ে এতগুলো ডেটা কি সে একসাথে সাবমিট মারতে পারবে? সবগুলোর কিন্তু ডেটা আইডি, এটাও ডেটা আইডি, এটাও ডেটা আইডি, এটাও ছয়টার জন্য ডেটা আইডি, তাই না? তো আমি যদি পোস্ট মেথডে গিয়ে রিসিভ করি, তাহলে দেখেন কি রিসিভ হয়। আমি এখানে লিখি যে ইফ ইজ সেট অথবা নট এমটি ডলার পোস্ট, যদি পোস্ট এমটি না হয় তার মানে কিছু একটা সাবমিট হয়ে আসছে। আইডি ইকুয়াল টু ডলার পোস্ট ডিটি আন্ডারস্কোর কি দিলাম, একটা ডেটা আন্ডারস্কোর আইডি, ডেটা আন্ডারস্কোর আইডি, এটা নেম, ডেটা নেমটা রিসিভ করলো। একটা ইকো দিয়ে দেখি যে আসলে এখানে কি আসছে। আপাতত কিছু নাই, আমি দু তিনটা সিলেক্ট করি, ডিলিট যখন দিচ্ছি তখন শুধুমাত্র লাস্ট ডেটাটা দেখাচ্ছে 6, তার মানে বাকিগুলো একটাও পাচ্ছে না। যদিও আমি 1 2 3 চুজ করলাম, সে আমাকে শুধু 3 দেখাবে। তো আমার 1 2 3 একসাথে দরকার, তাইলে আমি প্রসেসিং চালাতে পারবো তার উপরে। আমরা যদি এই নেমটাকে অ্যারে বানাই দিই, ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন দেখবেন একটা ইরর দিবে। আমি যদি ডিরেক্টলি লোড দেই, তাহলে বলবে যে আমি অ্যারেকে স্ট্রিং এর মতো প্রিন্ট দেওয়ার চেষ্টা করছি। নতুন করে নিই, বলতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, তার মানে এখন সেটা অ্যারে হিসেবে সাবমিট হয়েছে, কিন্তু আমি এটাকে স্ট্রিং এর মতো প্রিন্ট দিতে যাচ্ছি। তাহলে অ্যারেকে তো প্রিন্ট আর দিয়ে প্রিন্ট করা যায়, প্রিন্ট আর দিয়ে প্রিন্ট করি, দেখি এবার কি পাই। সে এবার আমাকে আউটপুট দেখাচ্ছে শূন্যতম ঘরে 1, একতম ঘরে 2, দুইতম ঘরে 3। আমি যদি এবার 1 তারপর 4 এবং 6 চুজ করি, তাহলে আমাকে এখানে দেখাবে 1 4 এবং 6। তার মানে আইডি গুলো কিন্তু আমি ধরে ফেলছি। এই আইডি গুলোর উপরে যদি এখন আমি লুপ চালাই, সেটাকে ডেট করে রাখি, ভালো যাবে না। ফর ইচ, ফর ইচ তো পাই আমরা নাকি, আইডিজ অ্যাজ আইডি, আইডিজ গুলোকে আমি আইডি হিসাবে লুপের ভিতরে ধরতে চাচ্ছি। এখন এই প্রত্যেকটা আইডির উপরে একটা করে কোয়েরি চালাই দিই, মাইস্কুল আই আন্ডারস্কোর কোয়েরি $CON delete from table tb underscore data where dt underscore id equals to $id fair, ডিলিট হবে। তিনটা ডেটা চুজ করলে তিনটাই ডিলিট হয়ে যাবে। এবার আমি শুধুমাত্র একটু চেক করার জন্য নতুন করে ঢুকি, প্রিন্ট বন্ধ করে দিয়েছি। আমি 1 3 এবং 5 চুজ করলাম, 1 3 5 এখানে থাকবে না, 1 3 এবং 5 নাম্বার রো থাকবে না, তাহলে 2 4 6 থাকবে, 1 3 5 থাকবে না, ডিলিট দিলে। কাজ হয়নি নাকি কাজ হয়েছে আমরা বুঝতে পারতেছি না। আইডিজ থেকে আমি আইডি হিসাবে নিলাম না, তো এখানে ইনভার্টেড কমা শেষ করি নাই তো, কোয়েরি মিস্টেক। ও এসকিউএল এরর তো ডিরেক্টলি প্রিন্ট করে না পেজে, আমি দেখতে না চাইলে দেখাবে না। 1 3 5 ক্রিয়েট ডিলিট করলাম, একসাথে তিনটা ডিলিট, এবং গিয়ে দেখেন ডেটাবেজের মধ্যে পসিবল। আচ্ছা, এখান থেকে আমি ডেটাগুলোকে সেন্ড করলাম ডেটা আন্ডারস্কোর আইডি অ্যারে ফরম্যাটে। যেহেতু অনেকগুলো ডেটা একই নেম দিয়ে আমি রিসিভ করতে যাচ্ছি, এই জন্য এটাকে হার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়ার মানে হচ্ছে এটা একটা অ্যারে হিসেবে সাবমিট হচ্ছে। আমি ডলার আন্ডারস্কোর পোস্ট দিয়ে যখন এই নেমটা বসাই দিলাম, তখন এই আইডি, এটা আইডিজ এর পরিবর্তে আপনার দায়িত্বটা নাম তো দিতেই পারবেন। আমি আইডিজ নাম দিলাম কারণ এখানে অনেকগুলো আইডি অ্যারে হিসাবে চলে আসছে। এখন এই আইডির প্রত্যেকটা আইডির উপরে আমি লুপ চালাবো। এখন আমি ফর ইচ দিয়ে
যদি এটা কনফিউজিং মনে হয় আমি আরেকভাবে দেখাই, দুইটার যে কোনো একটা বুঝলেই চলবে আর কি। ফর $_i equals to 0, দুইটাই দেখাই যেভাবে বুঝতে সুবিধা হয় আর কি। I less than count of $IDs, IDs, ঠিক আছে, $i প্লাস প্লাস মানে একই কথা আর কি, আমি দুইটাই দেখাচ্ছি, একটা ডেট রাখবো আর কি। আইডিস, এখন আমি এখানে $ID ইকুয়াল টু মানে প্রত্যেকটা আইডিকে আলাদাভাবে ধরার জন্য $IDs of $i, তার মানে আইটম ইন্ডেক্সের আইডিটা, আইডিস এর মধ্যে তো অনেকগুলো আইডি, তার আইটম ইন্ডেক্সের আইডিটাকে আমি এই আইডি নামে ভ্যারিয়েবলের মধ্যে নিলাম। এখন আমি এই কোয়েরি ফায়ার করি, এখানে গিয়ে আমি এই কোয়েরি ফায়ার করলেই একই কাজ করবে আর কি। একটা ডেট করে রাখলাম, একই মিনিং একই কাজ, ঠিক আছে। তো আমি ফর ইচ চালালাম যেটা, আর এটা একই কাজ। ও হচ্ছে আইডিজ এর আইতম ইন্ডেক্স ধরে আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছে, সেম কাজটা এই প্রসিডিউরটাকে এক লাইনে করে ফেলাচ্ছে, সেটা হচ্ছে আইডিজ। অর্থাৎ প্রথমে অ্যারের নাম দিতে হয়, তারপর অ্যারে প্রত্যেকটা ইন্ডেক্সকে আমি কোন ভ্যারিয়েবলের মাধ্যমে রিসিভ করতে চাই ওই ভ্যারিয়েবলের নামটা দিচ্ছি। এটা আপনি আইডি না লিখে অন্য কিছু লিখতে পারবেন। যেমন এখানে যদি আমি এটাকে নাম রাখতাম এবিসিডি, তাহলে এখানে আমি শুধু এ নাম যদি দিই, তাহলে এবিসিডির প্রত্যেকটা ইন্ডেক্সের ডেটাগুলোকে আমি এ হিসেবে রিসিভ করতে পারবো। তাহলে এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, তাহলে এ হচ্ছে অ্যারে, বি হচ্ছে একটা একটা ভ্যারিয়েবল যার প্রত্যেকটা ইন্ডেক্স ডেটাগুলোকে একবার এক একটা লুপে পাবো। তো এটার মধ্যে ততবারই ঘুরবে এটার মধ্যে যতটা আইডি আছে। এটার মধ্যে যদি 3টা আইডি থাকে তাহলে লুপটা 3বার ঘুরবে এবং প্রথমবার আইডির মধ্যে থাকবে এর 1 নম্বর প্রথম ইন্ডেক্সের ডেটাটা, দ্বিতীয় লুপে থাকবে 2 নম্বর ডেটাটা, তৃতীয় লুপে 3 নম্বর ডেটাটা। একই কথা আর কি দুইটাই। ব্রাউজার, হ্যাঁ অল দিয়ে, হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্ট লাগবে আপনার, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট লাগবে, জাভাস্ক্রিপ্ট অথবা jQuery। মানে পেজ লোড না নেওয়া পেজের মধ্যে যে কোনো অ্যাক্টিভিটি চালাতে চালিয়ে জাভাস্ক্রিপ্ট। পেজ লোড দিবে না, পেজকে আমি নতুন ভাবে জেনারেট করাবো না, কিন্তু পেজটা রানিং অবস্থায় আমি এই পেজের যে কোনো কন্টেন্টকে নামাতে হবে, তাই জাভাস্ক্রিপ্ট, কারণ ব্রাউজারের মধ্যে তখন কোডিং করবে, সার্ভারে যাওয়া লাগবে না। হ্যাঁ অলের মধ্যে চুজ করলে আমার জাভাস্ক্রিপ্ট যেটা করবে, অলের মধ্যে হয়তো আমি একটা আইডি অথবা ক্লাস বলে দিব যে এই ক্লাসের যা আছে সবগুলোকে চেক করে দাও, সে করবে কি লুপ চালাবে, যতগুলো আইডি আছে সবগুলো লুপ চালায়, সবগুলোর মধ্যে একটা করে চেক বসাই দিবে। না মনে করেন পেজ লোড হয়ে আছে, উপরে একটা আছে এখানে ধরেন সিলেক্ট অল, যখন টাচ করলাম এই তিনটার মধ্যে একসাথে চেক করে গেল, ঠিক আছে। এই কাজটা করতে হলে জাভাস্ক্রিপ্টে পেজ লোড নিল, ফার্স্ট টাইম পেজ পিএইচপি লোড নেওয়ার পর একদম এভাবে দাঁড়াইলো, এখন আমি যদি ওখানে ক্লিক করি সব চুজে গেলে, আবার ক্লিক করলে সব হাই মানে আনচেক হয়ে যাবে। এই কাজটা করতে হলে জাভাস্ক্রিপ্ট লাগবে। না খুব বেশি বড় ছোট করি, আজকেই সব শিখে ফেলবো আজকে। আচ্ছা jQuery.com ডাউনলোড করবো না, আমি ডিরেক্টলি লিঙ্কটা বসাই দিই আপাতত। হ্যাঁ সরাসরি অ্যাক্সেস করতে পারবে, শেষ। এবার তার নিচে আমার কোডিং, একটা না পাইলে আরেকটা পাবে, হতে পারে আমি শিওর। ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এটা গত একদিন ক্লাসে বলে আমি বলছিলাম যে সবটা ডকুমেন্ট যখন রিড করা হয়ে যাবে তখন আমার এইটুকু অংশ ফলো হবে। তো এখন আমার কাজ হচ্ছে এই জায়গায় আমি একটা চেক বক্স বানাবো। সরি
এই চেকবক্সে তো আমার নেম টেম দরকার নেই, কোনো ভ্যালু দরকার নেই, কিছু দরকার নেই। এটার মধ্যে ক্লিক করলে শুধুমাত্র ওইটা কাজ হওয়ার জন্য এই চেকবক্সটা নেওয়া। তো এখানে আমি একটা অন ক্লিকে একটা ফাংশনকে কল করি, অন অথবা অন সিলেক্ট বা অন চেক। চেক কি আছে, অন চেক আছে কিনা আমি জানি না। আচ্ছা, অন চেঞ্জ দিয়ে দিই, যে কোনো ভাবে দিলেই হবে, অন ক্লিক দিলেও কাজ করবে। অন ক্লিক, এখানে আমি একটা ফাংশন কল করতেছি, কে চেক অল। চেক অল হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, আমি যেটা এখন লিখতে যাচ্ছি, এটা এখন আমি লিখব, এটা বিল্ট ইন কিছু না। তো চেক অল ইকুয়াল টু ফাংশন, এই ফাংশনটা এখন আমি লিখবো এবং বলে দিব যে যতগুলো চেকবক্স পাওয়া যায়, এরকম যত চেকবক্স পাওয়া যাবে যাদের নেম হচ্ছে ডেটা আইডি, ঠিক আছে, সবগুলোর মধ্যে চেক করে দাও। তো এই জায়গায় আমি আরেকটা কাজের সুবিধার্থে, আচ্ছা আপাতত এটা না করি, আমি এটা করে দেখাচ্ছি, পরে আবার আসি। ইনপুট যার নেম হচ্ছে ডেটা আন্ডারস্কোর আইডি ডট ইচ। ইচ তার মানে হচ্ছে প্রত্যেকটার জন্য। এই ইচ হচ্ছে একটা লুপ, এক ধরনের লুপ। ফর ইচ চালালাম না আমরা, ফর ইচের মধ্যে যে কোয়েরিতে ইচ হচ্ছে একটা function। এই ইনপুট গুলোকে খুঁজে বের করো যার নেম হচ্ছে ডেটা আইডি, নেম ডেটা আইডি এরকম সবগুলো ইনপুটকে খুঁজে বের করবে, এবং যদি একাধিক পাওয়া যায় তার প্রত্যেকটার উপর লুপ চালানোর জন্য আমি ইচটা ব্যবহার করলাম, ডট ইচ। এবার এখানে প্রতি একটা ইনপুট ফিল্ডের মধ্যে আমি এখন চেক বসায় দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে দিস। তার মানে হচ্ছে যখন লুপ চলতেছে প্রথমবার প্রথম চেক বক্সটা, দ্বিতীয় লুপে দ্বিতীয় চেক বক্সটা, তৃতীয় লুপে তৃতীয়টা, তো যখন যে লুপে আছে দিস মানে হচ্ছে ওই লুপের চেক বক্সটা। ডট সেট চেক বক্স কি করা যায়, আচ্ছা এটিটিআর দিয়ে বসাই দিই। এটিটিআর মানে হচ্ছে অ্যাট্রিবিউট চেক। চেকটা আমি একটু HTML কোড নেই, হ্যাঁ কোনটা, এটিটিআর একটা বিল্ট ইন ফাংশন, হ্যাঁ। চেকের মান চেক করে দেওয়ার জন্য, মানে সে অ্যাট্রিবিউট চেঞ্জ করে দিতে পারে আর কি। এটিটিআর, এটিটিআর হচ্ছে একটা জাস্ট ওরকম একটা ফাংশন যে অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারে। আমি প্যারামিটারের জেসন ফরম্যাটে আমি লিখে দিলাম। আমি যখন জাভাস্ক্রিপ্টে বা যে করে আসবো তখন আমি এগুলো অনেক এক্সপ্লেনেশন। দিস মানে হচ্ছে যখন লুপ চলতেছে প্রতি একটা ইনপুট হচ্ছে দিস, আমি বললাম দিসের একটা অ্যাট্রিবিউট চেঞ্জ করে দাও। অ্যাট্রিবিউট হচ্ছে এই যে যেমন এখানে আমরা এটা যদি একটা ইনপুট হয়, এখানে অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ ইকুয়াল টু, হ্যাঁ, অন ক্লিক ইকুয়াল টু চেক অল, ঠিক আছে, এই ব্যাপারগুলোতে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তো আমি এখন বলতে যাচ্ছি যে চেক ইকুয়াল টু চেক বসানো, এটি কি চেঞ্জ করে চেক ইকুয়াল টু চেক বসানোর জন্য আমি বলতেছি। তো দেখি কাজ করে কিনা, কারণ এখানে নেমের একটা ঘাপলা আছে, আমি শুধুমাত্র ডেটা আইডি দিলাম কিন্তু এখানে ডেটা আইডি একটা থার্ড ব্র্যাকেট আছে। ও এভাবে কাজ করবে কিনা, না হলে আমি অন্য অপশন নেব। কাজ করতেছে না, তাহলে ডেটা আইডি আমি এখানে একটা ইনভার্টেড কমার ভিতরে এটা দিয়ে ট্রাই করি। ঠিক আছে, এখন আমি তুলে দেওয়ার জন্য কাজটা কিন্তু করি নাই, শুধুমাত্র চেক মার্ক বসানোর কাজটা করছি, যেটা দিলে অল সিলেক্ট হবে। তো তুলে দেওয়ার জন্য যদি আবার বসাতে হয় তাহলে আমার ফার্স্টে চেক করতে হবে এই চেক বক্স গুলো থেকে চেক মার্ক করা আছে নাকি তোলা। যদি করা থাকে আমি তুলে দিব, না হলে আবার বসাই দিব, তাই তো। বাই ডিফল্ট থাকে না আর কি। তো এখন স্বাভাবিকভাবে আমি তুলে দিব, হ্যাঁ। কিন্তু সেকেন্ড টাইম আমি যখন আবার ক্লিক করতেছি তখন তো উঠাই দিতে হবে। এটা কি সেকেন্ড ক্লিক নাকি থার্ড ক্লিক নাকি ফোর্থ ক্লিক এটা আমার ধরতে হবে না। তো আমি নর্মালি ওদের চেক অবস্থাটা ধরে নিলেও পারি, এদের যদি চেকিং এর অবস্থাটা ধরতে পারি তাহলেও আমার হয়, অথবা নর্মালি একটা ভ্যারিয়েবল মেনটেন করলেও পারি ওই ভ্যারিয়েবলের ভ্যালু ধরে।
যে ভ্যারিয়েবল যদি 1 হয় তাহলে চেক করা, যদি 0 হয় তাহলে চেক করা নাই। তো আমি এটাকে আরেকভাবে ধরতে পারি, সেটা হচ্ছে দিস if this dot attr check equal যদি চেক হয়, যদি চেক হয় তাহলে এটাকে আনচেক করে দিতে হবে। এলস যদি চেক হয় তাহলে আমার এই অ্যাট্রিবিউটটা তুলে দিতে হবে। তাহলে রিমুভ এটিটিআর একটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটকে রিমুভ করে দেওয়ার জন্য। চেক আমি দেখি আগে কাজ করে কিনা, তারপর এক্সপ্লেন করতে তুলে দিচ্ছি, কিন্তু এরপরে আবার দিচ্ছে না কেন? আচ্ছা, যখন রিমুভ করে দিয়েছে তখন আবার তার অ্যাট্রিবিউট খুঁজে পাচ্ছে না। যদি এমন হয় যে চেক, তাহলে রিমুভ করতে এটার পরিবর্তে ভ্যারিয়েবল মেনশন করে is underscore each system is equal to false, initially false আছে। if ট্রু হয় তাহলে এটা করো, তাহলে এটা করো, এবং যদি ট্রু হয় তাহলে এটাকে এসে আবার আমি ফলস বানিয়ে দিতে হবে, নামটা আবার বানিয়ে দিতে হবে। ঠিক আছে, মাঝখানে আবার একটাতে পড়লো না। না না, ফর ইচ থেকে বেরোয় আমার কাজটা করার কথা ছিল, আমি ভিতরে করি। এই ইচটা থেকে বেরোয় গিয়ে আমাকে চেক আনচেক করতে হবে। এটা আমি হ্যাঁ কিসের বেড়া? হ্যাঁ, একটা পিছিয়ে একটা কম। মিরপুর লিঙ্ক একটা আছে যে আবার ফার্স্ট টাইম কাজ করতেছে, এরপর আবার জায়গা কেন?
পরে ক্লিয়ার করবো।